হরর স্টোরিজ আনলিমিটেড ভয় যেখানে শুরু হয়। হ্যালো বন্ধুরা, হরর স্টোরিজের এপিসোড নাম্বার 3তে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর রিসেন্টলি ঈদ গেল, আর আশা রাখি তোমরা তোমাদের পরিবারের সকলের সঙ্গে ঈদের দিন খুব ভালো কাটিয়েছো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে ঈদ কাটালে, সারাদিনে কি করলে, এবং এটাও কমেন্ট করে জানাবে যে তোমরা এখন কোথা থেকে শুনছো, কাদের সাথে শুনছো। যাই হোক, আজকে যে ঘটনাটা বলবো সেটা কোনো নির্দিষ্ট একটি ঘটনা না, এখানে বেশ কয়েকটি ঘটনা আমি উল্লেখ করব, এবং ঘটনাটা প্রত্যেকটা আলাদা আলাদা জায়গার ঘটনা অবশ্যই। তো যাই হোক, ঘটনায় আসি। তার আগে বলে দিই যে আমাদের ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে। আমাদের ঘটনা পাঠানোর জন্য তোমাদের মেল করতে হবে horrorstoriesunlimited@gmail.com। তোমরা অবশ্যই মেল করে তোমাদের জানা, তোমাদের সাথে ঘটা বা তোমাদের বন্ধু আত্মীয় স্বজন এদের সাথে ঘটা কোনো সত্যি ভৌতিক ঘটনা তোমরা এখানে অবশ্যই পাঠাও। প্লিজ তোমরা ঘটনা পাঠাও। ঘটনা যদি না পাঠাও তাহলে চ্যানেল কি করে এগোবে, তোমাদেরকে আমরা কিভাবে ঘটনা উপহার দেব সেটাও একটা ব্যাপার। তোমরা অবশ্যই নিজেদের ঘটনা পাঠাবে, আর অবশ্যই এটা খেয়াল রাখবে যে যে ঘটনা তোমরা পাঠাচ্ছ সেটা যেন এর আগে কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো চ্যানেলে যেন আপলোড করা না হয়ে থাকে। যাই হোক, প্রথম ঘটনায় আসি। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা, কিন্তু ঘটনাটা অদ্ভুত। এই ঘটনাটা আমার মামার বাড়ির গ্রামে ঘটে যাওয়া, যেটা বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম। মামার বাড়িটা গ্রামের এমন একটা জায়গায় যে মামার বাড়ির পেছনের দিকে গ্রামের বাড়িগুলো আছে, আর গ্রামের বাড়ির সামনের দিকটায় একটা রাস্তা আছে, আর রাস্তাটা পার করেই পুরো ফাঁকা মাঠ, যত দূর চোখ যায় শুধু ফাঁকা চাষের জমি, আর কিছু ছিল না। তো এমনই একদিন সন্ধেবেলায় আমি আমার অন্যান্য মাস্তুতো ভাইদের সাথে কোনো একটা কারণে ঝামেলা করেছি। আমার প্রচণ্ড মন খারাপ। আমি মন খারাপ করে মামাদের গেটের বাইরে আমি বসে আছি চুপ করে। তখন একদম ভর সন্ধ্যাবেলা, আর তখন সবাই আছে, ভেতরেই আছে, আর আমি রাগ করে বাইরে বসে আছি। এমন সময় হয়েছে যে হঠাৎ করে আমার মনে হয়েছে যে মাঠের দিক থেকে আমার দিকে ছোট ছোট কেউ পাথর ছুঁড়ে মারছে। প্রথমে আমি বুঝতে পারিনি ব্যাপারগুলো কোথা থেকে আসছে। আমি প্রথমে ভেবেছি কেউ আমার সাথে মজা করছে। তো আমি চারিদিকে তাকালাম, আমি কাউকে দেখতে পেলাম না। তারপর আমি একটু আশেপাশে যখন তাকিয়ে বুঝলাম যে না, চারিদিকে কেউ নেই, কেউ আমার সাথে মজা করছে না, তখন আমি ভীষণ ভয় পেয়ে দৌড়ে বাড়িতে ঢুকে গেছি। তো পাথরটা আসছিল মাঠের দিক থেকেই। আমি অতটা অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না, তবে এটা বুঝতে পারছিলাম যে পাথরগুলো মাঠের দিক থেকে আসছিল, ছোট্ট ছোট্ট পাথর আমার গায়ে এসে পড়ছিল। তো যাই হোক, ভেতরে যাওয়ার পর আমি বাড়িতে সবাইকে বললাম যে এরকম ঘটনা ঘটেছে। তো তারা আমাকে একটু বকাবকি করলো যে সন্ধ্যাবেলা এরকমভাবে বাইরে বসে থাকার কি আছে। তো যাই হোক, এইটা একদম ছোট্ট একটা ঘটনা, এটা ঘটেছিল আমার নিজের সাথেই। তো এটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। দ্বিতীয় যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা ঘটেছে আমার দিদির সাথে, মাস্তুতো দিদির সাথে ঘটা আরও একটি ঘটনা আমি এর আগে চ্যানেলে শেয়ার করেছি, যেটা এপিসোড নাম্বার 2তে শেয়ার করা হয়েছে। যাই হোক, সেই দিদির সাথেই ঘটে যাওয়া ঘটনা এটা। তো দিদির বিয়ে হয়েছে বর্ধমান জেলায় একটি গ্রামে। তো দিদির সাথে যারা এর আগে এপিসোড নাম্বার 2 শুনেছেন তারা জানেন যে দিদির সাথে একটি ঘটনা ঘটেছিল, যেখানে দিদি একটি জিন দ্বারা পজেসড, আর সেখানে দিদির সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং পরবর্তীকালে ধীরে ধীরে সেই ঘটনা অনেকটা ঠিকও হয়ে যায়।
তবে দিদির বিয়ের পর দিদির সাথে আরও কিছু ঘটনা ঘটে, যেটা আমি পরে শুনেছি দিদির কাছে। তো দিদি যখন শ্বশুর বাড়ি যায়, দিদির মুখ থেকেই শোনা। তো প্রথমে কবে থেকে এক্স্যাক্টলি এই ঘটনাগুলো শুরু হয়েছে সেটা ঠিক বলতে পারিনি, তবে কিছু কিছু ঘটনা শুরু হয় এইভাবেই যে হঠাৎ করেই মাঝে মাঝে দিদি শুনতে পেত যে রাত্রিবেলায় বাইরে কেউ কল টিপছে শ্বশুরবাড়িতে থাকাকালীন। তো গিয়ে দেখতো যে না, কেউ কল কলতলায় কেউ নেই, বা হঠাৎ করেই শুনতে পেত যে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় উঠেছে বাইরে, সেরকমও কিছু হচ্ছে না, বাইরে গিয়ে দেখা যেত। বা এমন হতো যে হঠাৎ করে রান্নাঘরে যত বাসন ছিল সব ঝনঝন করে ফুটতে শুরু করলো, বিভিন্ন রকমের এরকম আওয়াজ শুনতে পেত দিদি। এবং জিনিসটা এমন হলো যে শুধুমাত্র দিদি শুনতে পেত না, আস্তে আস্তে বাড়ির অন্যান্য লোক যারা ছিল, দিদির হাজব্যান্ড ছিল আর শ্বশুর শাশুড়ি, তারাও শুনতে পেত এই ধরনের শব্দ। তো প্রথমে হয়তো মনে হচ্ছিল যে দিদি হয়তো ভুল শুনছে, কিন্তু ব্যাপারগুলো যখন সবাই শুনতে পাচ্ছে তখন বোঝা গেল যে না, এটা কোনো মনের ভুল না, এটা নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা, এর পিছনে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তিই আছে, বা কোনো জিন বা সেরকম কিছু। যাই হোক, এটা একটা প্যারানর্মাল ঘটনা, সেটা সবাই বুঝতে পেরেছে। আর মাঝে মাঝে দেখা যেত যে কেউ হাড় চিবিয়ে খেলে যেরকম আওয়াজ হয় যেই ধরনের, সেই ধরনের আওয়াজও শোনা যেত। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের আওয়াজগুলো কিন্তু রাত্রেবেলাতেই হতো, দিনের বেলায় তেমন কোনো সমস্যা হতো না। তো এইভাবে চলছিল, চলতে চলতে কিছুদিন পর থেকে দিদিরা দেখতো যে মানে দিদিরা হয়তো ঘরে বসে আছে, একতলা বাড়ি, জানলার বাইরে থেকে নখ দেখাচ্ছে, এরকম কেউ হাত দেখাচ্ছে, এরকম জিনিসপত্র দেখতে পেত, যেটা সত্যি প্রচণ্ড ভয়ানক। আমি শুনে প্রচণ্ডই ভয় পেয়েছিলাম এই ঘটনাগুলো শুনে। তো এরকমভাবে একদিন দুদিন যেতে যেতে এই ধরনের ব্যাপারগুলো প্রচণ্ড বাড়তে শুরু করলো। তো এমন একদিন হয়েছে যে একটা দিনে এরকম ঘটনা প্রচুর বেড়ে গেছে, ভীষণ অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করছে। তো একদিন সবাই ঠিক করলো যে যেহেতু তাদের সবার সমস্যা হচ্ছে, তারা একদিন রাত্রেবেলায় সবাই একটা রুমে ভয়ে চুপচাপ বসেছিল। সেদিন প্রচণ্ড এই ধরনের যে ঘটনাগুলো সেদিন প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছিলো, এবং ভয় পেয়ে তারা সকলেই ঠিক করলো যে তারা সেই রাতটা একটা ঘরে ঘুমাবে। তো এর মধ্যেও তারা ভয়টা কমানোর জন্য ফোনে আমাদের কোরআন শরীফের, পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াত, সূরা যেগুলো আছে সেগুলো ফোনে রেকর্ডিং চালিয়ে দিল, সেগুলো চলছিল। তার মধ্যেও ঘরের মধ্যে যে শেড থাকে, সেই শেডের ওপরে হাঁড়ি, বিভিন্ন বাসনপত্র রাখা ছিল, সেগুলো কাঁপছিল, এই রকম ঘটনা ঘটছিল। তো এই রকম ভৌতিক ঘটনা ঘটতে থাকে। তারপর বিভিন্ন জায়গায় কনসাল্ট করার পর, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলার পর ব্যাপারগুলো কোনো একটা কিছুর মাধ্যমে ব্যাপারগুলো ঠিক হয়। তো এই ঘটনাগুলো আমি দিদির মুখ থেকেই শুনেছি। এটা একটা এইভাবে দিদির অনেকটা সময় কেটেছে ভয়ের মধ্যে। যাই হোক, এটা ছিল একটা ঘটনা, এটা আমার দিদির সাথে ঘটে যাওয়া। তৃতীয় যে ঘটনাটা আছে, এটা একটি অদ্ভুত ঘটনা। এটাকে সরাসরি প্যারানর্মাল ঘটনা বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে অবশ্যই একটি অদ্ভুত ঘটনা। অনেকে ভাবেন যে নজর লাগা যে ব্যাপারটা আছে, এটা অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে এটাকে একটি কুসংস্কার হিসেবেও মনে করে থাকেন। তবে এই সম্বন্ধে একটি ঘটনা আমার ভাইয়ের সাথে ঘটে গেছে, আমার মাস্তুতো ভাই। তো এবং এই ঘটনাটা আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি।
তখন আমি ক্লাস 8 কি 9 এ পড়ি। আমার ছোট মাসির ছোট ছেলেটা তখন কয়েক মাস হলো জন্মেছে। কয়েক মাস বয়স তখন। তো আমাদের মামার বাড়িতে তখন ছোট মাসি এসেছিল এবং আমরা সবাই গেছিলাম সেই সময়। অন্যান্য মাসতুতো ভাই-বোনরাও ছিল, মাসিরাও ছিল। একদিন বিকেলে আমার মামার বাড়ির গ্রামেই একটা মহিলা আছে, যাকে সবাই বলতো যে তার নজর খুব খারাপ বা সবাই বিশ্বাস করতো সে অন্য কিছু চর্চা করে, যেমন মানে ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কিছু চর্চা করে। তো আমি সঠিক বলতে পারবো না। আর যেই মহিলার কথা বলছি, মহিলার নাম আমি এখানে গোপন রাখছি। তো সেই মহিলা একদিন বিকেলে আমার মামার বাড়িতে এসেছে। আমার নানু গ্রামের হোমিওপ্যাথি ওষুধ দিতেন গ্রামেই সবাইকে। এই কারণে অনেক মানুষই আমার মামার বাড়িতে আসতেন হোমিওপ্যাথি ওষুধ নেওয়ার জন্য। সেরকমই কারণে একদিন বিকেলবেলা উনি আমাদের মামার বাড়িতে আসেন। তখন আমার সেই ছোট মাসির ছোট ছেলে, সেই ভাইটি আমার মামার কোলে ছিল। মামারা সবাই, আমার মামার বাড়ির সবাই জানে যে ওই মহিলা সম্পর্কে, সকলেই জানে যে তার সম্পর্কে এই ধরনের কথাবার্তা শোনা যায়। তো যখন বাচ্চাটিকে মামার কোলে ওই মহিলা দেখেন, তখন হঠাৎ করে একদৃষ্টে তাকিয়ে থাকেন। তো মামা সেটা বুঝতে পারেন যে মহিলা বাচ্চাটির দিকে তাকিয়ে আছে, ছোট্ট বাচ্চা তাকিয়ে আছে। তো সেই জন্য মামা তাড়াতাড়ি বাচ্চাটিকে নিজের কাছে লুকিয়ে তিনি তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যান। তো যাই হোক, এইটুকু সময়ের মধ্যেই কিছু একটা হয়ে যায় বাচ্চাটার সাথে। তো তারপর সন্ধ্যা হয় ধীরে ধীরে। সন্ধ্যার পর থেকেই আমার সেই ভাইয়ের কান্না শুরু করে। তো প্রথমে তো তাকে খাওয়ানো হয়। তারপর ভাবে, আমার ছোট মাসি ভাবে যে হয়তো অন্য কোনো সমস্যা হচ্ছে বাচ্চাটার। তাকে আমার নানুর সাথে কথাবার্তা বলে তাকে হয়তো ভাবে যে পেট ব্যথা বা ওই ধরনের কিছু হয়তো হচ্ছে। সেটাও ওষুধ খাওয়ানো হয়, ঘুম পাড়ানোর চেষ্টা করানো হয়, তাকে খাওয়ানো হয়, কিন্তু কোনো রকমেই তার কান্না থামে না। কোনো কিছুতেই কান্না যখন থামছে না, তখন মামার মনে পড়ে যে না, বাড়িতে বিকেলে ওই মহিলা এসেছিলেন এবং ওই মহিলা কিছুক্ষণের জন্য আমার ভাইয়ের দিকে তাকিয়েছিল। সেটা মামার মনে পড়ে। তো সেই কথাটা আমার নানুকে বলে। তখন আমার নানি আমার মামাকে বলে যে আমাদের মামার বাড়ির কাছেই আরেকটা মহিলা থাকতেন, যিনি বাচ্চাদেরকে মালিশ টালিশ দিতে পারতেন বা তার মালিশে অনেক সময় ঠিক হয়ে যায় অনেক কিছু। বাচ্চাদের কিছু সমস্যা হলে অনেক সমস্যার সমাধান করতে পারতেন। তো ওই মহিলাকে ডাকা হয়। ওই মহিলা অনেকক্ষণ ধরে বাচ্চাটার বিভিন্ন জায়গায় মালিশ করে, অনেকক্ষণ ধরে চেষ্টা করে অনেক কিছু। তো বাচ্চাটার কান্নাটা অল্প থামলে, কিন্তু পুরোপুরি থামে না, কন্টিনিউয়াস কান্না করতে থাকে। তো এমন সময় উনি পরামর্শ দেন যে মসজিদ থেকে মৌলানা সাহেবকে ডেকে আনতে, উনি যদি কিছু করেন। তো তার কিছুক্ষণ পর মসজিদ থেকে আমাদের যে মৌলভী সাহেব থাকে মসজিদে সবসময়, তাকে ডাকা হয়। উনি আসেন। উনি এসে বলেন যে বাচ্চাটার হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে, শারীরিক কোনো সমস্যা নেই। উনি অনেকক্ষণ ধরে কিছু সূরা দোয়া পড়লেন, বাচ্চাটার চোখে মুখে ফু দিয়ে দিলেন। তো এইভাবে চলার পর কিছুক্ষণ পর বাচ্চাটার কান্না থেমে যায় এবং বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। এটাও আমি চোখের সামনে দেখেছি। তো এটা বোঝা যায় যে নজর ব্যাপারটা আছে, এটা কিছুটা হলেও সত্য। অনেক সময় নজর লেগে যায় বা নজর লাগার জন্য অনেক সময় শরীর খারাপ হয়ে যায়। এই ধরনের একটি ঘটনা আমার সাথেও ঘটেছে। আমি একবার আমার
একটি মাস্তুতো বোনের সাথে অন্য একটা মাসির বাড়িতে গিয়েছিলাম। ওটাও আমার মামার বাড়ি থেকে গিয়েছিলাম, আর গ্রামটা মামার বাড়ি থেকে 1 ঘন্টার রাস্তা বাসে করে। পুরো 1 ঘন্টাও লাগে না, 40 মিনিট লাগে। তো বাসে করে নামতে হয় এবং সেখান থেকে যেখানে বাস স্টপ সেখান থেকেও গ্রামের ভেতরে অনেকটা রাস্তা, সেখানে কোনো ভ্যান বা টোটো করে যেতে হয়, সেখানেও অনেকটা সময় লাগে। এবং সেই রাস্তাটা হচ্ছে পুরো দুপাশে ধানি জমি, তার মাঝখান দিয়ে রাস্তা এরকম। তো যাই হোক, একদিন আমি দিদির সাথে গিয়েছিলাম আমার অন্য একটা মাসির বাড়িতে, এবং ফেরার সময় সারাদিন ছিলাম সেখানে, এবং সন্ধ্যাবেলায় ফেরার সময় আমি ওই মাসির ছোট মেয়ে আছে, তাকেও সাথে নিয়ে এসেছিলাম। সেই বোনটা আমার থেকে ছোটই, 2-3 বছরের ছোট। আমরা 3 বোন আছি। তো ফেরার সময় ওই মাসির আশেপাশে তাদেরই আত্মীয় ছিল। আমার ওই বোনের দাদুর বাড়ি, তার অন্যান্য চাচার বাড়ি, তো আত্মীয় স্বজনের বাড়ি আছে। তো আমার বোন বলল, চলো সবার সাথে একবার দেখা করিয়ে নিই, তারপর আমরা একসাথে যাবো মামার বাড়ি। তো সেই সময় আমার বোনের কোনো একটা রিলেটিভ হবে বা পাশের বাড়ি কেউ হবে, আমার ঠিক মনে পড়ছে না। তো তার সাথে দেখা হয়েছে, সে হঠাৎ করে আমার দেখা হয়েছে। তো সে আমার সাথে দেখে, কথা বলে, গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করে, অনেক প্রশ্ন করে। আমি তখন ওনার ব্যাপারে তেমন কিছুই জানতাম না, সেই মহিলার ব্যাপারে। তখন আমি ক্লাস 12-এ পড়তাম, 11-এ পড়তাম, এরকম 11 কি 12-এ। তো আমি যেহেতু জানতাম না ওনার সম্পর্কে, আমি অনেকক্ষণ কথা বলি। তারপর সন্ধ্যাবেলায় আমরা ওখান থেকে চলে আসি, এবং আস্তে আস্তে একটু লেটই হয়ে যায়, দিয়ে আমরা মামার বাড়িতে ফিরে আসি। তারপর সেই রাত্রে আমার হঠাৎ করে প্রচণ্ড জ্বর আসে। তো আমি তো জানতাম না এই ব্যাপারে কিছু, যে ওই মহিলার এরকম কোনো ব্যাপার আছে যে ওনার নজর খারাপ বা ওনার জন্য কারো নজর লেগে যেতে পারে। তো জ্বর যখন আসে, তারপর ওষুধপত্র পর আমার জ্বর ভালো হয়ে যায়। পরে আমি আমার বোনের কাছে শুনেছিলাম যে ওনার নজরটা এরকম খারাপ, তো ওই কারণেই হয়তো আমার জ্বরটা এসেছিল। যাই হোক, এরকম একটা ব্যাপার আমার সাথে ঘটেছিল। তবে এই সম্পর্কে আমার ওই বোন একটা কথা বলেছিল, যে যার দ্বারা এই নজর লাগে বা যার মাধ্যমে নজর লাগে, সে নিজে থেকে কিন্তু কিছু করে না, তার কাছে এমন কোনো জিনিস থাকে যার মাধ্যমে এই ধরনের ব্যাপারগুলো ঘটে। ইভেন অনেক কিছুই বলেছিল বোন আমাকে, আমার সমস্ত কিছু মনে নেই, তবে কিছু কিছু কথা বলেছিল। যেমন যখন সেই মানুষটা মারা যায়, যার দ্বারা নজর লাগে, সেই মানুষটা যখন মারা যায়, তখন তার কাছে যে জিনিসটা থাকে, যার মাধ্যমে সেই নজর লাগে, বা যে খারাপ জিনিসটা, সত্তা বা এন্টিটিটা থাকে, সেটা তার কোনো পরিবারের অন্য কোনো সদস্যের কাছে চলে যায়, এরকম একটা কথা শুনেছিলাম। বা যখন তিনি মারা যান, তখন তার পায়ের দিকে যেতে নেই, বা তার থেকে দূরে থাকার চেষ্টা করতে হয়, এরকম কয়েকটা ঘটনা, আমার কয়েকটা কথা আমার বোন বলেছিল। তবে এর এক্স্যাক্ট কারণ আমি ঠিক জানি না। আমাকে আমার বোন যেটা বলেছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর যে ঘটনাটা বলবো, ঘটনাটা অবশ্যই একটি অদ্ভুত ঘটনা। ঘটনাটা আমার দাদুর বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটা যখন ঘটে, তখন আমার 4 বছর বয়স। সেই সময় আমার দাদি হঠাৎ করেই একদিন মারা যান। তো আমার দাদির সাথে আমার অন্যান্য চাচাতো ভাই, যারা আশেপাশেই থাকতো, দাদুর বাড়ির কাছাকাছি যে সমস্ত চাচার বাড়িতে ছিল, তার ছেলে মেয়েদের সাথে আমার দাদির অনেকটা বেশি ক্লোজনেস ছিল, কারণ তারা
আমার থেকে অনেকটাই বড়। তারা দাদির সাথে বেশি সময়ও কাটিয়েছে এবং সবসময় যেহেতু দাদির কাছাকাছি থাকতো, অবশ্যই তাদের সাথে ক্লোজনেস বেশি হওয়াটা স্বাভাবিক ছিল। তো যাই হোক, আমার একটি চাচার ছেলে, সে রাত্রেবেলায় দাদির সাথেই ঘুমাতো। আমার দাদুর বাড়ির পিছনেই যে বাড়িটা আছে সেটাই দাদুদের পুরনো বাড়ি ছিল, মাটির বাড়ি, ফাঁকা, এবং সামনে একটি ফাঁকা আঙিনা আছে, উঠোনও করা আছে। তো দাদি মারা যাওয়ার কিছুদিন পরেই ঘটনা, আমার ওই চাচাতো ভাইটা ওই বাড়িতেই উঠোনে ঘুমিয়েছিল রাত্রেবেলায়। তো হঠাৎ করে ঘুমের মধ্যেই সে পাশে হাত রেখেছে, তো তার মনে হয়েছে তার পাশে দাদি ঘুমিয়ে আছে। তো সে তখন সম্পূর্ণভাবেই ভুলে গেছিল যে দাদি মারা গেছে। সে ঘুমের মধ্যেই বলতে থাকে দাদি দাদি বলে রাখতে থাকে। তারপর হঠাৎ করেই তার মনে পড়ে, আরে দাদি তো অনেক মারা গেছে কিছুদিন হলো। হঠাৎ করে এই ভাবনাটা যখনই মাথায় আসে, সে চোখ খুলে দেখতে পায় একটা সাদা চাদরে মুড়ি দেয়া কেউ একটা শুয়ে আছে। তার মাথাটা সেই ভাইটার কাছে, কিন্তু সে তার শরীর এতটাই লম্বা, সে পা পর্যন্ত তাকে দেখাই যাচ্ছে না, এতটাই লম্বা, অনেক লম্বা হয়ে চলে গেছে তার শরীরটা। সেই সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, পুরো মনে হচ্ছে যেন কোনো মৃতদেহকে সাদা চাদর দিয়ে ঢাকা দেওয়া আছে। প্রথমেই সেটা দেখে সে প্রচণ্ড ভয় পায়, আবার চোখ বন্ধ করে ফেলে ভয়ে। আবার যখন চোখ খোলে তখন দেখে কিছু নেই। ঘটনা ঘটার পর অত্যন্ত ভয় পায়, দৌড়ে সে নিজের বাড়িতে চলে আসে। তো এই ঘটনা ঘটেছিল, ঘটনাটি অত্যন্ত ছোট। এই ঘটনাটা আমি আমার সেই চাচাতো ভাইয়ের কাছ থেকেই শুনেছি সরাসরি। এই ছিল শেষ ঘটনা। ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন, কোথা থেকে শুনছেন, কাদের সাথে শুনছেন সেটাও জানাবেন। ঘটনা ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ঘটনা পাঠান। ঘটনা না পাঠালে আপনাদের আরও সুন্দর সুন্দর ঘটনা আমরা উপহার দিতে পারবো না। তো যাই হোক, প্লিজ আপনারা সেরকম ঘটনা পাঠান। আপনাদের চেনা জানা কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা, অথবা আপনার জানা, অথবা আপনার নিজের সাথেও ঘটে যাওয়া ঘটনা পাঠিয়ে দিন। এবং এটা খেয়াল রাখবেন যে ঘটনা যেন অন্য কোনো চ্যানেলের সাথে আগে শেয়ার করা না হয়ে থাকে। আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, হরর স্টোরিজ আনলিমিটেড এই চ্যানেলে, এবং আমাদের ফেসবুক পেজেও আপনারা অবশ্যই আমাদের ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।